নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনাদের সকলকে আবার স্বাগত জানাই আমাদের যুগলবন্দি ইউটিউব চ্যানেলে। যুগলবন্দির আজকের নিবেদন গ্রাম বাংলার এক অদ্ভুত ভৌতিক গল্প। আজ যুগলবন্দি আপনাদের এক ভূতের গল্প শোনাতে যাচ্ছি। এই গল্পটি কিন্তু কোনো স্বনামধন্য লেখকের লেখা নয়, আর এই গল্পটা আমিও লিখিনি। এই গল্পটা আমি পেয়েছি এক অদ্ভুত উপায়ে। সত্যি কথা বলতে কি, এমনভাবে কোনোদিন একটা গল্প আমার হাতে এসে পড়বে তা আমি কল্পনাও করিনি। তাহলে এই গল্পটা আমার কাছে এলো কি করে? এই গল্পটা শোনাবার আগে সেটা আগে আপনাদের বলে নেওয়া দরকার। তবে আপনারা যদি জানতে আগ্রহী না হন আমি কিভাবে এই গল্পটির সঙ্গে পরিচিত হলাম, তবে স্কিপ করে 10 মিনিট থেকে আজকের গল্পটি শুনতে শুরু করুন। এখন 2025 সালের সেপ্টেম্বর মাস। গত মাসের দ্বিতীয় শনিবার আমি গিয়েছিলাম কুলপিতে, আমার এক বন্ধুর বাড়ি। সে আমার ছোটবেলার বন্ধু। বহুদিন ধরে সে আমায় বলছিল তার বাড়িতে আসতে, কিন্তু কাজের চাপে যাওয়া হচ্ছিল না। অবশেষে ঠিক করলাম শনিবার বন্ধুর বাড়িতে থেকে রবিবার সন্ধেবেলায় ফিরব। আমার বাইক আছে, তবে এতদূর বাইকে যাওয়াটা উচিত হবে না। ট্রেনেই কুলপি যাব ঠিক করলাম। ট্রেনে উঠতেই বুঝলাম যাত্রাটা সহজ হবে না। ট্রেনের কামরায় প্রচণ্ড ভিড়, বসার সিট নেই। প্রায় পুরো সময়টাই আমাকে দাঁড়িয়ে যেতে হলো। যাত্রার মাঝপথে এক স্টেশনে হঠাৎ এক কিশোর উঠে এলো। তার হাতে মাইক, আর শুরু করলো পুরনো দিনের বাংলা গান। ছেলেটার গলার স্বরটা খারাপ নয় মোটেও, বরং বেশ ভালো। ভিড়ের মধ্যে অনেকে অবহেলা করছিল, কেউ কেউ মুখ ফিরিয়ে নিচ্ছিল, তবুও ছেলেটি গাইছিল মন দিয়ে। বেশ কিছুক্ষণ গান গাওয়ার পর দু একজন তাকে কিছু খুচরো পয়সা দিল, কিন্তু অধিকাংশ লোক যেন তাকে দেখেও দেখল না। গান গাওয়া শেষ করে ছেলেটি সবার দিকে হাত বাড়ালো, ছোট্ট একটা সাহায্যের আশায়। ছেলেটি যখন আমার দিকে হাত বাড়ালো, আমি তার মুখটা প্রথমবার স্পষ্ট দেখতে পেলাম। কিশোর মুখ, হয়তো বয়স 21 বা 22, তার বেশি নয়। চোখে ক্লান্তি, শরীরে পরিশ্রমের দাগ, কিন্তু তার গলায় ছিল অদ্ভুত সুরের জাদু। ছেলেটিকে দেখে আমার হঠাৎ খুব মায়া হলো। পকেট থেকে 20 টাকা বের করে তার হাতে দিলাম। 20টি টাকা পেয়ে ছেলেটির চোখের ভিতর আনন্দের ঝিলিকটা আজও আমার মনে আছে। কেন জানি না অকারণেই মনে হলো এই ছেলেটার সঙ্গে 2-4টে কথা বলি, আর কিছুটা সময়ও তো কেটে যাবে। কুলপি আসতে এখনো বেশ দেরি আছে। আমি ছেলেটিকে জিজ্ঞাসা করলাম, তোমার গানের গলা বেশ ভালো, তুমি কি শুধুই গান করো নাকি অন্য কোনো কাজও করো? ছেলেটি হেসে উত্তর দিল, দাদা, আমি ট্রেনে গান গেয়ে টাকা উপার্জন করি, আর সন্ধেবেলায় ঘুগনি বিক্রি করি। আলাপ জমাতে আমি বললাম, বাড়িতে কারা কারা আছে তোমার? এই এত গরমে এত ভিড়ে গান গাইতে কষ্ট হয় না? তুমি তো ছোটোখাটো কোনো কাজ খুঁজতে পারো। আমার কথা শুনে ছেলেটি শান্ত গলায় উত্তর দিল, আমি ক্লাস 8 পর্যন্তই পড়েছি। আমার বাবা বছর 7 আগে চলে গেছেন। পয়সার অভাবে আমার লেখাপড়া বেশি দূর হয়নি। কে আমাকে চাকরি দেবে বলুন? বাড়িতে আমার মা আর ছোট ভাই আছে, তাদের মুখের দিকে তাকিয়েই তো আমি এত কষ্ট করি। মা অবশ্য 2-1টা বাড়িতে রান্নার কাজ করেন। তখন আমি ছেলেটির নাম জিজ্ঞাসা করলাম। ছেলেটি বলল তার নাম সজল। এই কথোপকথনের সময় এমন ভিড়ের মাঝে ট্রেনের গরম হাওয়ার মধ্যে দাঁড়িয়ে আমি যেন ভুলেই গেলাম আমি একটা যাত্রায় যাচ্ছি। ছেলেটির কথার ভিতরে এক অদ্ভুত টান ছিল। আমি আবারও বললাম, তোমার গানের গলা সত্যি খুব ভালো। আমিও যখন সময় পাই মোবাইলে গান, কবিতা বা গল্প শুনি। গান, কবিতা বা গল্প শুনতে আমার খুব ভাল লাগে। ছেলেটি আমার কথা শুনে উৎসাহিত হয়ে পড়ল। সে বলল, দাদা, আপনি গল্প শোনেন? জানেন, আমিও সময় পেলে খাতায় গল্প লিখি, তবে সবসময় লেখা হয় না। যখন সময় পাই তখন লিখি। ছেলেটির কথা শুনে আমি আশ্চর্য হয়ে গেলাম। আমার কৌতূহল খুব বেড়ে গেল। আমি তাকে জিজ্ঞাসা করলাম, তুমি গল্প লেখো? তা কী ধরনের গল্প লেখো? সত্যি লেখো? সে একটু লাজুক হাসি হেসে বলল, হ্যাঁ দাদা, আমি কবিতা লিখি, গল্প লিখি, তবে ফাঁকা সময়। সবসময় সম্ভব হয় না। ছোটবেলায় আমার বাবা যখন বেঁচে ছিলেন আমাকে অনেক কবিতা আর গল্প শোনাতেন, সেখান থেকেই আমার এই শখটা তৈরি হয়েছে। ছেলেটির কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম। একজন ট্রেন গায়ক, যাকে দেখে মনে হয় সংসারের জন্য হাড় ভাঙা পরিশ্রম করছে,
সেই ছেলে কিনা কবিতা গল্প লেখে। আমার কাছে এটা অবিশ্বাস্য মনে হচ্ছিল। এরকম অভিজ্ঞতা আমার কখনো আগে হয়নি। আমি বললাম, আচ্ছা বেশ বেশ, খুব ভালো। তা তুমি শেষ কবে গল্প লিখেছ, নাকি এখনো কোনো গল্প লিখছো? তখন ছেলেটি জানালো, এই মুহূর্তে নাকি সে একটা ভূতের গল্প লিখছে। তার কথা শুনে আমার চমকে ওঠার পালা যেন শেষ হচ্ছে না। আমি আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলাম, সত্যি ভূতের গল্প? তা সেই গল্পটা ছোট নাকি বড়? ছেলেটি বলল, মোটামুটি, খুব বড় নয়, আবার একেবারে ছোটও নয়। আমার কৌতূহল দ্বিগুণ হয়ে গেল। আমি বললাম, আচ্ছা গল্পটা ছোট করে আমাকে শোনাও তো একবার। যদি ভালো লাগে আমি তোমাকে আবার 20 টাকা দেব। সজল তখন আমাকে গল্পটার সারাংশ বলল, একদম ছোট করে। গল্পটি শুনে আমার মনে হলো এই গল্পটা সত্যিই চমৎকার। ঠিক এই ধরনের গল্প আমার ইউটিউব চ্যানেলের জন্য একেবারে পারফেক্ট। আমি বললাম, শোনো, একটা কাজ করো, তার আগে এই নাও 20 টাকা গল্প শোনাবার জন্য। ছেলেটি টাকা নিতে প্রথমে ইতস্তত বোধ করছিল। আমি বললাম, টাকাটা নাও, তুমি আমার থেকে বয়সে অনেক ছোট, আমি তোমাকে ভালোবেসে টাকাটা দিচ্ছি। ছেলেটি তখন বলল, দাদা আমি কিন্তু পরের স্টেশনে নেমে যাব। আমি তখন ছেলেটাকে বললাম, তোমাকে আমি একটা কাজ দিচ্ছি, তুমি এই যে গল্পটা আমাকে শোনালে, এই গল্পটা সুন্দর করে গুছিয়ে একটা কাগজে বা খাতায় আমাকে লিখে দেবে। আমি গড়িয়াতে থাকি, পরের শনিবার বা রবিবার তুমি গড়িয়া স্টেশনে আমার সাথে দেখা করো। শনিবার হলে ভালো হয়। যদি গল্পটা আমার ভালো লাগে আমি তোমাকে 500 টাকা পুরস্কার দেব। আমার প্রস্তাব শুনে ছেলেটি অবাক হয়ে গেল। সে আমাকে একটা প্রশ্ন করল, দাদা আমার গল্পটা নিয়ে আপনি কি করবেন? আমি তখন হেসে ফেললাম। আমি তাকে বললাম, আমার একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটির নাম যুগলবন্দি। এই চ্যানেলে আমি গল্প বলি। যদি তোমার কোনো আপত্তি না থাকে আমি তোমার এই গল্পটা আমার দর্শকদের শোনাতে চাই। ছেলেটি তখন নিশ্চিন্ত গলায় বলল, না দাদা, আপত্তি কিসের? আমি ঠিক শনিবার আপনাকে এই গল্পটা লিখে দিয়ে আসব। তবে আপনার সাথে যোগাযোগ করব কিভাবে? আমি তখন ছেলেটিকে আমার মোবাইল নাম্বার লিখে দিলাম। তাকে বললাম, তুমি পরের শুক্রবার সন্ধ্যে 7টার পরে আমাকে ফোন করে জানিও তুমি শনিবার কখন আসবে। আমি সেই সময় গড়িয়া স্টেশনে পৌঁছে যাব। ছেলেটি কথা রাখল। তবে তার ফোন সন্ধ্যে 7টায় আসেনি। শুক্রবার রাত 10টা নাগাদ ছেলেটি ফোন করলো আমায়, এবং সে কখন আসবে তার সময় বলে দিল। ছেলেটি শনিবার যথাসময়ে গড়িয়া স্টেশনে এসে হাতে লেখা গল্পটা আমাকে দিয়ে গেল। 4 পাতার ছোট্ট গল্প। কাগজটা হাতে নিয়ে বুঝলাম এই ছেলে খুবই দরিদ্র। হয়তো সে অল্প পড়াশোনা করেছে, কিন্তু ভিতরে তার লুকিয়ে আছে এক অনন্য প্রতিভা। এই 500 টাকার প্রতিশ্রুতি তার পরিবারের কাছে অনেক। ছেলেটির লেখার মধ্যে অনেক ভুল ছিল, বানানো অনেক ভুল ছিল, কাঁচা হাতের ছাপ স্পষ্ট। আমি বাড়ি ফিরে যতটুকুন পারি আমার সাধ্যমতো লেখাটা ঠিক করে নিলাম, কিন্তু গল্পটার ভিতরের আবেগ, রহস্য আর ভৌতিক আবহ সবটা আমাকে টেনে নিল। আমি ছেলেটিকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা এই গল্পটার কোনো নাম রেখেছ? ছেলেটি মাথা নাড়ল। সে বলল, না দাদা, আপনি যেমন ভালো মনে করেন তেমন নাম দেবেন। ছেলেটিকে একটা এগরোল খাওয়ালাম চলে যাওয়ার আগে, এবং তারপরে তার হাতে 500 টাকা তুলে দিলাম। ছেলেটি ট্রেনে ওঠার আগে আমাকে প্রণাম করল। আমি তাকে বললাম, তুমি পরিশ্রম করতে থাকো, একদিন তুমি অনেক বড় হবে। বাড়ি ফিরে আমি অনেক ভেবেচিন্তে এই গল্পটার একটি নাম ঠিক করলাম। নাম দিলাম ধামুয়ার অভিশাপ। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, আজ যুগলবন্দি আপনাদের যে গল্পটা শোনাতে যাচ্ছে সেটি আসলে গ্রামের মাটি থেকে উঠে আসা এক অদ্ভুত ভৌতিক গল্প। এক তরুণের লেখা, যে ভিড়ভাট্টায় গান গেয়ে ঘুগনি বিক্রি করে সংসার চালায়, তবুও তার ভিতরে আছে স্বপ্ন আর সৃজনশীলতার আলো। প্রধান গল্প পাঠে কৌশিক এবং ভিডিও এডিটিং, স্পেশাল এফেক্টস উপস্থাপনায় আমি পার্থ। শুরু হচ্ছে গ্রাম বাংলার এক অদ্ভুত ভৌতিক গল্প, ধামুয়ার অভিশাপ। হয়তো এই জন্য আমাকে সবাই ভব ঘুরে বলে। আমার চাকরি এমন
যে এক জায়গা থেকে আরেক জায়গা ঘুরে বেড়াতে হয়। পোস্ট অফিসের হিসেব দেখে বেড়ানোই আমার কাজ। কোথাও 2-1 দিনে কাজ হয়ে যায়, আবার কোথাও দিন 15 লেগে যায়। এটা সম্পূর্ণ নির্ভর করে পোস্ট অফিসের হিসেবের জট কেমন পাঠিয়েছে তার উপর। আগে পোস্ট অফিসের শাখা শুধু বড় বড় শহরেই থাকতো, কিন্তু এখন চাষিদের সুবিধের জন্য আধা শহরে গ্রামেও শাখা হয়েছে। আমাকে বেশিরভাগ সময় এই সব আধা শহরেই যেতে হতো। এই ধরনের কাজে একবার ধামুয়াতে যেতে হয়েছিল। সকালে অফিসে গিয়ে শুনলাম বেলা 2টোতেই গাড়িতে রওনা হতে হবে। আমার এক প্রস্থ বিছানা বাঁধাই থাকতো। সুটকেস গুছিয়ে নিয়ে ট্রেনে চড়ে বসলাম। ধামুয়াতে স্টেশনে যখন নামলাম সন্ধে হয়ে এসেছে। চারিদিকে কেরোসিনের আলো জ্বলে উঠেছে। রাস্তায় লোক চলাচল বিশেষ নেই। পোস্ট অফিস থেকে একটা লোক আমায় নিতে এসেছিল। আমরা দুজনে গরুর গাড়িতে চড়ে বেশ কিছুটা গিয়ে একতলা ছাই রঙের এক পুরাতন ও জীর্ণ বাড়ির সামনে পৌঁছল। সঙ্গের লোকটি বলল, নামুন স্যার, এখানেই আপনার থাকবার ব্যবস্থা করা হয়েছে। 2খানা ঘর, মাঝখানে ছোট উঠোন, একপাশে রান্নাঘর। একজনের পক্ষে ঠিকঠাক। দরজার কাছে একটি লোক বসেছিল। সে আমাদের দেখে উঠে দাঁড়ালো। পোস্ট অফিসের লোকটি বলল, স্যার, আপনার রান্নাবান্না, বাসন মাজা, ঘরদোর ঝাড় মোছার কাজ এই করবে। আজ একটু রাত হয়ে গেল। রাত 11টার মধ্যে খাওয়া শেষ করে শোবার আয়োজন করলাম। কাজের লোকটা চলে গিয়েছে। এখান থেকে তার বাড়ি 6 কিলোমিটার দূরে। আবার কাল ভোর 7টায় আসবে। শোবার মিনিট 15-র মধ্যে হঠাৎ কাঁপুনি দিয়ে সাংঘাতিক জ্বর এলো। অসহ্য যন্ত্রণা সারা শরীরে। মাথাটা মনে হলো এক মন ভারী। জ্বরে গা পুড়ে যেতে লাগলো। মনে হচ্ছে দম বন্ধ হয়ে যাবে। এরকম আমার মাঝে মধ্যেই হয়, সেই জন্য সব সময় ওষুধ কাছে রাখি। হ্যারিকেনের শিখাটা বাড়িয়ে দিয়ে সুটকেসটা খুললাম। তন্ন তন্ন করে খুঁজলাম। সর্বনাশ! ওষুধের পাতাটা ফেলে এসেছি। বেশ মনে আছে, ওষুধের পাতায় গোটা 5 প্যারাসিটামল ট্যাবলেট ছিল। এখন উপায়? বিছানায় শুয়ে ছটফট করতে করতে হঠাৎ মনে পড়ে গেল আসবার সময় কাছেই একটা ডাক্তারখানা চোখে পড়েছিল। ডাক্তারখানার নামটা ভারী সুন্দর, নিরাময়। তখন নিরাময় বন্ধ ছিল। এখন উপায়? হাত ঘড়িতে সময় দেখলাম 11:52। এত রাতে এই অজপাড়া গায়ে ডাক্তারখানা কি খোলা থাকবে? যাই হোক, আমাকে একবার চেষ্টা করে দেখতেই হবে। জ্বর ক্রমেই বাড়তে শুরু করেছে। যদি ডাক্তারখানা বন্ধ হয়ে গিয়েই থাকে তাহলে খোঁজ করে দেখতে হবে ডাক্তার হয়তো ওই বাড়িতেই থাকে। দরজা ধাক্কা দিয়ে তাকে উঠিয়ে একটা ব্যবস্থা করতে বলতে হবে। কোনো রকমে উঠে দরজায় তালা লাগিয়ে রাস্তায় এসে দাঁড়ালাম। চারিদিক নিঝুম অন্ধকার। রাস্তার বাতিগুলো নিভিয়ে দিয়েছে। হাত দিয়ে মাথা চেপে প্রায় কুঁজো হয়েই এগিয়ে গেলাম। বরাত ভালো, নিরাময় খোলা, টিমটিমে আলো দেখা যাচ্ছে। ঢুকতেই দেখা হয়ে গেল। পরনে কালো রঙের কোট, কালো মাফলার, ময়লায় তেল ছিটে অবস্থা। এক মাথা কাঁচা পাকা চুল, প্রায় কাঁধ পর্যন্ত নেমে এসেছে। তোবড়ানো মুখ, দুটি চোখ রক্তের মতো লাল। কে কে চাই? রোগা চেহারা হলে কি হবে, বাজখাই গলার আওয়াজ। জ্বরের কথা বললাম। আমার কথা শেষ হবার আগেই ডাক্তার মহাশয় ধমক দিয়ে উঠল, বুঝেছে বুঝেছে, ভাইরাল ফিভার, বসুন ওই চেয়ারটায়। বসলাম। ডাক্তার পিছনের কাঁচ ভাঙা আলমারি থেকে একটা বোতল বের করে কাগজে ঢেলে আমাকে দিয়ে বলল, কেনেন। তারপর 1 গ্লাস জল এগিয়ে দিল। ওষুধটা তামাকের গুঁড়োর মতো কালো, বেজায় উৎকট গন্ধ। খুব ভয় হলো। কেমন ডাক্তার জানি না,
কি ওষুধ তার ঠিক নেই, খাওয়া কি ঠিক হবে? বড্ড সন্দেহ হচ্ছে না? যত সব ফেলে দিন, খেতে হবে না। ডাক্তার চিৎকার করে বলল। টেবিল, বেঞ্চ, আলমারি সেই আওয়াজে যেন থর থর করে কেঁপে উঠল। সঙ্গে সঙ্গে আমি ওষুধটা গিলে নিলাম। কি আশ্চর্য, মিনিট 5 গেল না, জ্বর একেবারে সেরে গেল। জিজ্ঞাসা করলাম, আগে আপনাকে কত দেব? হঠাৎ যেন বোমা ফাটলো। কত বড় লোকের পোলা আপনি! রামিজ হাকিমকে টাকার গরম দেখাচ্ছেন? আস্পর্ধা তো কম নয় আপনার। আমি হাকিমগিরি করি আমার গায়ের মানুষদের সেবা করার জন্য, পয়সার জন্য নয়। আমি আপনাদের মতো শহুরের লোকেদের মতো একদম অর্থপিশাচ নই। তবা তবা, আমি আল্লাহর কাছে কি কৈফিয়ত দেব? নিজের দোষ কাটাবার জন্য মৃদু কণ্ঠে বললাম, কিছু মনে করবেন না, আমি কর্মসূত্রে এখানে নতুন এসেছি, এসব জানা ছিল না। আপনার ডাক্তারখানা কতক্ষণ খোলা থাকে? সারা রাত। বলেই রামিজ হাকিম খিচিয়ে উঠল। আপনার কাজ মিটেছে? তাহলে এইবার বিদায় নিন, আমার অন্য রোগীরা আসবে। অগত্যা বাড়ি চলে এলাম। অনেক রাত অবধি রামিজ হাকিমের কথা ভাবলাম। ভালো ওষুধ হয়তো দেয়, কিন্তু মেজাজটা তিরিক্ষে গোছের, ঠিকভাবে কথা পর্যন্ত বলতে পারেন না, বেশ অভদ্র। দিন 3 পর পোস্ট অফিসের হিসেব দেখতে দেখতে বড়বাবু গৌরাঙ্গবাবুকে কথাটা বললাম। ছোট জায়গা হলে কি হবে মশাই, এখানকার ডাক্তার একেবারে ধন্বন্তরী। কার কথা বলছেন? ওই যে নিরাময়ের রামিজ হাকিম। আমার উত্তর শুনে গৌরাঙ্গবাবু কিছুক্ষণ আমার দিকে এক দৃষ্টে চেয়ে থাকলেন। তারপর জিজ্ঞেস করলেন, রামিজ হাকিমের সঙ্গে দেখা হলো কোথায়? বললাম, দিন 2 আগে প্রচণ্ড জ্বর হয়েছিল, এরকম আমার মাঝে মাঝে হয়। রামিজ হাকিমের একটা ওষুধ খেয়েই সেরে গেলাম, আশ্চর্য ওষুধ। গৌরাঙ্গবাবু আর কিচ্ছু বললেন না, কিন্তু লক্ষ্য করলাম সারাটা দিন আমাকে যেন এড়িয়ে চললেন। ব্যাপারটা ঠিক বুঝলাম না। রামিজ হাকিম তার বদমেজাজের জন্য বোধহয় এই এলাকায় কারো খুব একটা প্রিয় পাত্র নয়, এই জন্যই গৌরাঙ্গবাবুও সম্ভবত তাকে পছন্দ করেন না। তাই আমার রামিজ হাকিমের কাছে যাওয়াটা গৌরাঙ্গবাবু ভালোভাবে নেননি। কিন্তু আমার অবস্থা আমি জানি। সারাটা রাত সেই নিদারুণ কষ্ট সহ্য করে পরের দিন গৌরাঙ্গবাবুর পছন্দসই ডাক্তারের জন্য অপেক্ষা করা আমার পক্ষে সম্ভব ছিল না। কিছুদিন পর হঠাৎই মনে হলো রামিজ হাকিমের সঙ্গে একবার দেখা করে আসি। রাতের খাওয়া শেষ, প্রচণ্ড গরমের জন্য ঘুমও আসতে চাইছে না। নিরাময় তো অনেক রাত অবধি খোলা থাকে। দরজায় তালা লাগিয়ে বেরিয়ে পড়লাম। রাস্তা জনমানব শূন্য, এই সময় এমনই থাকার কথা। নিরাময়ের কাছাকাছি যেতেই এক রহস্যময়ের হাসির শব্দ কানে এলো। অনেক মানুষের মিলিত কণ্ঠের হাসি, খুব উচ্চরোলে। তাহলে কি এই সময় রামিজ হাকিমের বন্ধুরা আড্ডা জমায়? আড্ডা দেবার ভারী অদ্ভুত সময় তো। সামনের দিকে কেউ কোথাও নেই, আওয়াজ আসছে ভিতরের ঘর থেকে। ঘরও ঠিক বলা যায় না, আলমারি দিয়ে পার্টিশন করে একটা ঘরই আলাদা করা। খুব কৌতূহল হলো। 2 আলমারির ফাঁক দিয়ে ভেতরে উঁকি মারলাম। পিঠের শিরদাঁড়া বেয়ে যেন বরফের স্রোত নেমে গেল। পা দুটো কেঁপে উঠল থরথর করে। টেবিলের ওপর একটা ধড়হীন দেহ শুয়ে, স্কন্ধ কাটা। রামিজ হাকিম স্টেথোস্কোপ দিয়ে তার বুক পরীক্ষা করতে করতে বলছে, মগ ডালে ডালে বেরিও না, তোমার হাই ব্লাড প্রেশার আর ভার্টিগো আছে। কোন দিন মাথা ঘুরে পড়ে অকালে পটল তুলবে, তখন মজাটা টের পাবে। রামিজ হাকিমের কথা শুনে স্কন্ধ কাটার কি হাসি!
ওপরের দিকে চেয়ে দেখি একটা পেতনি শূন্যে দোল খাচ্ছে। তার চোখ দুটো আগুনের ভাঁটার মতো জ্বলছে, ইয়া বড় বড় দুটো দাঁত। রামি ঝাকিম তার দিকে দেখে গম্ভীর গলায় বললেন, রোজ এই রকম ব্যায়াম করবি, তবে শরীর মজবুত হবে। হঠাৎ হাসির শব্দে চোখ ফিরিয়ে দেখলাম কোণের দিকে বেঞ্চের ওপর বসে আছে এক ব্রহ্মদৈত্য। ব্রহ্মদৈত্য বেঞ্চিতে বসে ভয়ানক ভাবে হাসছে। অদ্ভুত হাসি, ঠিক দুটো হাড়ে ঠোকাঠুকি করলে যেমন শব্দ হয় তেমনি শব্দ। ব্রহ্মদৈত্য হাসতে হাসতে বলল, একটু খাইয়ে হবে নাকি? ব্রহ্মদৈত্য আচমকা থেমে গেল, আর কথা বলতে পারল না। রামি ঝাকিম বলল, কি হলো রে? ব্রহ্মদৈত্য অনেক কষ্টে উচ্চারণ করল, নিঃশ্বাস দিতে পারছি না ডাক্তার বাবু, দমটা আটকে যাচ্ছে, দমটা আটকে যাচ্ছে। হে, মনে হয় হঠাৎ করে বিষম লেগেছে। আচমকা ব্রহ্মদৈত্য দুটো হাত দিয়ে নিজের গলাটা মোচড়ালো আর নিজের বুকটা জোরে থাবড়ালো। মাথাটা গলা শুদ্ধ তার হাতে খুলে সেটা বার কয়েক নিজের হাঁটুতে ঠুকলো। হাঁটুতে ঠুকতে ঠুকতে বলল, কাজ হয়েছে, কাজ হয়েছে। ব্যাপার দেখে আমার অবস্থা কাহিল হয়ে পড়ল। আতঙ্কে মুখ থেকে একটা আর্তনাদ বের হয়ে পড়ল। সঙ্গে সঙ্গে সবগুলো অশরীরই সমস্বরে চিৎকার করে উঠল, কে কে ওখানে? কে ওখানে? কে ওখানে? আমি আর এক মুহূর্ত দেরি না করে ছুটতে শুরু করলাম, প্রাণপণ শক্তিতে, কোনো দিকে না তাকিয়ে। পিছনে অনেকগুলো চাপা গোঙানির আওয়াজ। ক্রমেই কাছে এগিয়ে আসছে। তাড়াতাড়ি তালা খুলে ঘরের মধ্যে ঢুকে দরজাটা বন্ধ করে দিলাম। বুক ধুক ধুক করছে, এখনই মনে হচ্ছে দম বন্ধ হয়ে যাবে। সারাটা রাত বিছানায় বসে কাটালাম। কেবলই মনে হলো গোঙানির শব্দ যেন বাড়ির চারপাশে ঘুরে বেড়াচ্ছে। এখনই হয়তো দরজায় ধাক্কা দেবে। তারই বা দরকার কি? এরা তো দরকার হলে বন্ধ দরজার মধ্যে দিয়েই চলে আসতে পারে। আমি যে খুব ভীতু এমন অপবাদ কেউ দেবে না। ভূত, প্রেত, আত্মা এসবে আমার চিরকালই বিশ্বাস নেই, কিন্তু চোখের সামনে যে দৃশ্য দেখেছি তাকে অস্বীকার করি কি করে? ভোরের দিকে একটু ঘুমিয়ে পড়েছিলাম। জোর খটখট শব্দে চমকে জেগে উঠলাম। না, ভয়ের কিছু নেই। কাজের লোকটা দরজা ঠেলছে। উঠে দরজা খুলে দিতে সে জিজ্ঞেস করল, বাবুর কি শরীর খারাপ? কেন বলো তো? চেহারাটা কেমন দেখাচ্ছে? তাছাড়া আপনি তো খুব ভোরে ওঠেন। আমি শুধু বললাম, রাতে ভালো ঘুম হয়নি। একটা সুবিধে এই যে আজ রবিবার, ছুটির দিন। খাওয়া দাওয়ার পর সারাটা দুপুর ঘুমাবো,
তাহলেই শরীর ঠিক হয়ে যাবে। কিন্তু আজকের রাতে দেখা সেই সাংঘাতিক দৃশ্য চোখের সামনে থেকে তাড়াবো কি করে? রামিজ হাকিমের সম্বন্ধে সব কিছু আমাকে জানতেই হবে। কাজের লোকটির নাম খগেন। যখন দুপুরে খগেন খাবারের থালা রাখছিল তখন তাকে প্রশ্ন করলাম, আচ্ছা খগেন, তুমি কতদিন আছো এখানে? কোথায় বাবু? এই ধামুয়াতে। মাথা চুলকে খগেন বলল, তা প্রায় 23 বছর তো হবে বাবু। কেন বলুন তো? তুমি রামিজ হাকিমকে চেনো? রামিজ হাকিমের নামটা কানে যেতেই খগেনের মুখের চেহারা ফ্যাকাশে হয়ে গেল। চোখের দৃষ্টিতে আতঙ্কের ছাপ সুস্পষ্ট। চিনতুম বাবু, উনি এই এলাকার নাম করা হাকিম ছিলেন। ওর ওষুধ যেন কথা বলতো। ছিলেন বলছো কেন? এখন নেই? না বাবু, বছর 3 হলো মারা গিয়েছেন। সে কি? হ্যাঁ বাবু, 4 বন্ধু মিলে আড্ডা দিতে দিতে হুঁকো খাচ্ছিল। তখন বর্ষাকাল। সেই রাতে ভারী বৃষ্টিও হচ্ছিল ও বাজ পড়ছিল। হঠাৎ ঘরের ভেতর ঢুকে পড়েছিল এক বিষধর সাপ। হয়তো চন্দ্রবোড়া বা গোখরো হতে পারে। সেই বিষধর সাপ রামিজ হাকিম আর তার বন্ধু প্রিয়নাথ চক্রবর্তীকে কামড়ায়। আর বাকি 2 বন্ধু ওই দেখে ওখানেই হাত ফেল করে মারা যায়। ব্যাস, রামিজ হাকিম আর 3 বন্ধু অকালেই খতম। কেউ একটু চিৎকার করারও অবকাশ পায়নি। রামিজ হাকিম আর তার বন্ধুদের মৃতদেহ বিষধর সাপের দংশনে একেবারে ফ্যাকাশে নীল হয়ে গিয়েছিল। তাদের মুখ দিয়ে গ্যাঁজলা বেরিয়ে গিয়েছিল। বাধা দিয়ে বললাম, কিন্তু আমি রামিজ হাকিমকে কিছুদিন আগেই যে দেখেছি। অনেকেই ওনাকে দেখতে পায় বাবু। মাঝরাতে নিরাময়ের পাশ দিয়ে যাদের যেতে হয় তারাই দেখতে পায়। রামিজ হাকিম বন্ধুদের ওষুধ দিচ্ছে, কিংবা 4 জনে মিলে হুঁকো খাচ্ছে। তাছাড়া দিনের বেলাতেও দেখা যায় নিরাময়ের সামনে বটগাছটা ঝড় নেই, বাতাস নেই, ডালপালা শুদ্ধ খুব দুলছে। ওই গাছেই ওদের বাস কিনা। কথা শেষ করে খগেন হাত দুটোকে কপালে ঠেকিয়ে নমস্কার করল। চুপ করে শুনে গেলাম। অন্য সময় হলে খগেনের একটা কথাও বিশ্বাস করতাম না, কিন্তু আমি যে নিজেই সচক্ষে সব কিছু দেখেছি। সেদিন বিকেল হতে সূর্যের আলো থাকতে থাকতে বের হয়ে পড়লাম। উদ্দেশ্য দিনের আলোয় ভালো করে নিরাময়টা আবার দেখব। যদি সম্ভব হয় রামিজ হাকিমকেও একবার দেখব। ওখানেই তো ওদের আস্তানা। নিরাময়ের সামনে গিয়েই থমকে দাঁড়িয়ে পড়লাম। নিরাময়ের দরজাই দেখা গেল না। তার সামনে আগাছার জঙ্গল, আকন্দ আর ফণিমনসার ঝোপে বোঝাই। বুঝতেই পারা যায় বহুদিন এই দরজা খোলা হয়নি। খোলা সম্ভব নয়। একটু এগিয়ে যেতেই হঠাৎ একটা কালো বিড়াল সামনে থেকে ডেকে উঠল। ভয়ঙ্কর, অশুভ ও রুক্ষ কালো বিড়ালটার ডাক ঠিক যেন রামিজ হাকিমের গলা। চমকে উঠলাম আমি। পিছিয়ে আসতেই চোখে পড়ল চারদিক কেমন যেন থমথমে, কোথাও ছিটে ফোটা হাওয়া নেই। অথচ সামনের বটগাছের উঁচু দিকের কয়েকটা ডাল সবেগে দুলছে। ঠিক মনে হলো রামিজ হাকিম ও তার বন্ধুরা গাছে বসে আমার দিকে চেয়ে আছে। বাড়ি ফিরে এলাম। নিরাময়ের কাছাকাছি থাকতে আর সাহস হলো না, ধামুয়াতেও নয়। শরীরটাও হঠাৎ খুব খারাপ হয়ে পড়েছে। এখানে থাকা আর সম্ভব নয়। এই কথা চিঠিতে লিখে খগেনকে বললাম পরের দিন সকালে পোস্ট অফিসের বড়বাবু গৌরাঙ্গবাবুর হাতে অবশ্যই যেন দিয়ে দেয়।
খগেন মাথা নেড়ে হ্যাঁ বলল। আমি আর দেরি না করে বিকেলেই গরুর গাড়ি ডেকে বিছানা সুটকেস নিয়ে স্টেশনের দিকে রওনা হয়ে পড়লাম। আমার পক্ষে ধামুয়াতে থাকা আর সম্ভব নয়। আবার যদি কোনো রাতে জ্বর হয় তাহলে জ্বরের ঘোরে পাগল হয়ে হয়তো সব ভুলে রামি ঝাকিমের কাছে আবার চলে যাব। কলকাতার বাড়িতে আমার জন্য আমার বিধবা মা আর আমার অবিবাহিত বোন আমার মুখ চেয়ে প্রতীক্ষা করছে। এইভাবে জীবনের বাজি রেখে আমার পক্ষে ধামুয়াতে থাকা কোনোভাবেই সম্ভব নয়। এতক্ষণ আপনারা শুনছিলেন গ্রাম বাংলার হাড় হিম করা এক ভূতের গল্প ধামুয়ার অভিশাপ, অনলি অন যুগলবন্দি ইউটিউব চ্যানেলে। আমাদের এই যৌথ প্রচেষ্টা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আপনাদের প্রিয়জনদের সাথে। আপনাদের মতামত খুবই মূল্যবান আমাদের কাছে। আমাদের এই প্রচেষ্টা এবং উপস্থাপনা কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। এতে আমাদের আরও উৎসাহিত এবং অনুপ্রেরণা যোগাবে আপনাদের কাছে আরও ভিন্ন ধারার গল্প শোনাবার জন্য। আরও নতুন নতুন বিভিন্ন লেখকের লেখা গল্প ও উপন্যাস শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল যুগলবন্দি। আমরা অঙ্গীকারবদ্ধ আপনাদের সকলকে নিয়মিত অনুসারে বিভিন্ন লেখকের রচিত এমন গল্প শোনাতে যা শ্রোতাদের মন ছুঁয়ে যাবে। দেখা হচ্ছে খুব শীঘ্রই স্বপ্নের সুরে গল্পের জগতে। ভালো থাকবেন সবাই।